তারপরেও পরীক্ষার খাতা তো পরীক্ষকগণ দেখেন, একটা খাতা 3-4 বার অনেক সময় দেখা লাগে, এজন্য অনেক বিলম্ব হয়। অনেক শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ করেন কি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান, ভাই ফলাফল কবে দেবেন, এই দিন দিবেন না কিছু না, ফেসবুকে মন্তব্য করেন। ভাই একটা খাতা, একটা বাচ্চা যখন পরীক্ষা দেয় তার খাতা একজন টিচার প্রথমে দেখেন, তারপরে ওটা আবার স্কুটনি হয়, তারপরে যদি আমাদের সন্দেহ থাকে তারপরে আমরা আবার পাঠাই, এর জন্য কিন্তু বিলম্ব হয়। আমাদের প্রতিষ্ঠানে একটা নিয়ম মতো চলে, আমাদের নিয়মটাই আমাদের অগ্রযাত্রার একমাত্র সাহস। তো আমাদের নিয়ম আসলে ভঙ্গ করে আমরা কোনো জিনিস করতে পারি না, আবেগের বসে আমরা হঠাৎ তাড়াতাড়ি ফলাফল দিতে পারি না। আমাদের প্রতিষ্ঠান তার মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে বলেই প্রথম আলোর মতো পত্রিকা দেখেন, আপনি ব্যানারে দেখেন যে এই বছর গত সপ্তাহে আমাদের 26 বছর কর্মকাণ্ডের উপরে একটি বিশাল ফিচার করেছে। আমরা প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সিলেটের মিডিয়া সহ সবাই আমাদের সহযোগিতা করছেন বলে, প্রশাসন সহযোগিতা করছেন বলে আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। আরেকটি কথা আমরা বলতে চাই, আমাদের ঘোষণা ছিল, আমাদের নিয়ম ছিল যে 175 পেলে আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করব। সেই ঘোষণা থেকে আমরা গত বছরের বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে আমরা মার্কটা 150, 55, 65-তে 55-60-এ নিয়ে আসছি। তারপরেও যখন আমরা ফলাফল করতে গেলাম, ফলাফল করতে দেখি যে ওই ধরনের মার্ক 155 মার্ক, 50 মার্ক তুলতে পেরেছে মাত্র 3-4টা বাচ্চা। তো আমাদের এই যে শিক্ষার যে অবনতিটা এখন বিদ্যালয় বন্ধ থাকলেই কি শিক্ষা বন্ধ থাকে? শিক্ষা তো মা বাবার কাছে, শিক্ষা তো বইয়ের কাছে। এটা নিজের ভাষায় হলো শিক্ষা গ্রহণ করা বা পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া। আমার যেটা মনে হয় যে আমরা আসলে মোবাইল আসক্তিটা বেশি করেছি বা করছি, অনলাইনে সব কিছু দেখো, অনলাইনে পড়ো, অনলাইনে করো, এটার জন্য আসলে এই সমস্যাটা ঘটেছে। আমরা এইবার যে বৃত্তির ফলাফল করা হয়েছে, সর্বনিম্ন মার্ক আমরা নিয়ে আসছি 140, যেটা আমাদের কোনো নিয়মেই নেই। 140, 145, 150 এইরকম করে কিন্তু এবারে ফলাফল দেওয়া হচ্ছে। আমরা এই বছর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, আমরা অবশ্যই আমাদের নিয়ম আমরা ভঙ্গ করব না। 175 মার্ক যে পাবে সেই বৃত্তি পরীক্ষা পাবে। এর জন্য আমাদের প্রতিটা বিদ্যালয়ের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে শিক্ষার্থীর প্রতি আপনারা যত্ন নেবেন, তারা যাতে আমাদের যে মার্কগুলো আছে সেই কাঙ্ক্ষিত মার্কগুলো পায়। আর প্রতি বছরের মতো এইবারও সবাইকে হোয়াটসঅ্যাপেই আবেদনপত্র করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদিও আমাদের নিয়ম হলো যে 30 জুলাইয়ের ভিতরে আবেদন করতে হবে, কিন্তু যখনই আমাদের 1000 স্টুডেন্ট হবে তখন কিন্তু আমরা বন্ধ করে দেবো। আমরা অতিরিক্ত এবার স্টুডেন্ট নিতে চাচ্ছি না। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আগামীতে সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জিল্লু ভাইকে। জিল্লু ভাই ওনার বক্তব্যে অনেক প্রতিকূলতার কথা বলেছেন। আমাদের এই প্রতিকূলতার বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসছেন গ্রিন ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ভাই মোহাম্মদ শিহাবুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। 26তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক জুনিয়র বৃত্তি পরীক্ষার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপমন্ত্রী, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম।
শামসুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আনন্দময় একটি অনুষ্ঠান। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাই যে শামসুর রহমান এই ফাউন্ডেশনের বৃত্তি বিতরণী অনুষ্ঠান সঠিক সময়ে অনুষ্ঠিত করার জন্য ঠিক 11টার পরেই শুরু হয়ে গেছে, অনেক সময় অনেক দেরি হয়। আমি শামসুর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আসলে একটু আগে সদস্য সচিব দুলাভাই কিছু বলে গেছেন, আমি একটু যোগ করতে চাই। আমরা এমন শিক্ষকরা এমন এক পরিস্থিতির মাঝে পড়ে গেছি যে বাচ্চাদেরকে যে লেখাপড়া করবো, একটু আগে বলেছেন যে অনেক মেধা নিচে চলে গেছে। আসলে আমরা শিক্ষকরা অনেক জ্ঞান প্রতিকার সহ্য করে বাচ্চাদেরকে লেখাপড়া করাতে হয়। একটি আমি আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন, আপনাদেরকেও সহযোগিতা চাই, আপনাদের বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা চাই। আমরা প্রতি বছর কোনো না কোনোভাবে শিক্ষাক্ষেত্রে সমস্যার মাঝে পড়ি। সিলেবাস ধরেন, টাকানো ধরেন, বই পাওয়ার ক্ষেত্রে ধরেন। এই বছর দেখা গেছে এই জুলাই মাসে সামনে রমজানের বন্ধ, জুলাই মাসের আজকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, কিন্তু এই 15 তারিখ থাকার পরেও এখন পর্যন্ত আমরা যে 5-এর বাচ্চারা বৃত্তি পরীক্ষা দেয় একটা বই এখনো পর্যন্ত পায় না। এটা আমাদের শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য একটি বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন আমরা হয়ে গেছি। আমাদের দক্ষিণ সুরমা উপজেলায় এখন পর্যন্ত 5-এর কোনো বই পাওয়া যায় না। ফৌলের শুধু বাংলা ইংরেজি গণিত বই পাওয়া গেছে, কিন্তু শিক্ষকরা কি করবে? আমরা যখন ছাত্রদেরকে বলি যে তোমরা গাইড ফলো করবে না, নিজের বই থেকে পড়বে, কিন্তু এখন শিক্ষকরা বইও পাইতেছে না যে ছাত্রদেরকে পড়াবে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাই যাতে খুব দ্রুত এই বাচ্চাদের লেখাপড়ার কথা চিন্তা করে বইগুলো যাতে আমরা পাই। যদি এইরকম বই এখনো আমরা যেহেতু পাইছি না, আগামীতে হয়তো জিজ্ঞাসা যে বলেছেন যে লেখাপড়ার মান আরো কমে গেছে, আগামীতে হয়তো এই বই না পাওয়ার কারণে আরো মানটা আরো কমে যাবে। তখন বাচ্চারা এরকম সারিবদ্ধভাবে বাচ্চারা উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য চলে আসবে না। বৃত্তি যখন পায় বাচ্চারা তখন খুব উৎসাহী উদ্দীপনার মাঝে থাকে। কিন্তু জিল্লুভাইকে ধন্যবাদ জানাই যে এই মান ক্যাটাগরি যতটুকু বাচ্চারা মাত্র 3 জন পেয়েছে, তারপরেও যে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য এই বাচ্চাদেরকে একটু মানটা কম এনে উৎসাহ দেওয়ার জন্য যে বৃত্তির আজকে আয়োজন অনুষ্ঠানে বাচ্চারা অনেক বৃত্তি পেয়েছে, তার জন্য ধন্যবাদ দেয়। আমি সাংবাদিকবৃন্দকেও ধন্যবাদ দেই যে আপনারাও আপনাদের লেখনী দিয়ে শিক্ষাক্ষেত্রে অনেক দিকে এগিয়ে যাচ্ছেন। এই বছর যাতে এই বইটা এই সমস্যাগুলোর সম্মুখীন যাতে আমরা না হই, তার জন্য আপনাদেরও লেখনী দিয়ে যাতে আগামীতে আমরা বাচ্চাদের লেখাপড়া করাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। বই যখন পয়লা জানুয়ারি আমরা বই যখন পাই না, অনেক বাচ্চারা কান্না করে বাড়িতে চলে গেছে। আমরা বলেছিলাম যে আমরা আগামী সপ্তাহে দেব, আগামী সপ্তাহে দেব, এই বলে আমরা ফেব্রুয়ারিতে চলে আসছি। সামনে যে বই কবে পাবো তাও নিশ্চয়তা আমরা পাই না। ধন্যবাদ। ধন্যবাদ চেয়ারম্যানকে। সম্মানিত অতিথি সুদীপ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কবি সিদ্দিক আহমদ, ম্যানেজিং ডিরেক্টর, গ্রিন একাডেমি বিডি লিমিটেড। শামসুর রহমান প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কোমলমতি শিক্ষার্থীরা, তোমাদের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভালো লাগছে? আচ্ছা, তোমরা জানো শামসুর রহমান প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা 1998 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সফলভাবে এবং সুন্দরভাবে আয়োজন করে আসছে। এজন্য আমরা অভিনন্দন জানাই শামসুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের সম্মানিত সচিব
প্রতিষ্ঠাশীল ব্যক্তি, একাধারে লেখক, গবেষক এবং প্রকাশক। তার জন্য আমরা কি একটা হাত দিতে পারি না? ধন্যবাদ। এই যে একটা বৃত্তি পরীক্ষা যেভাবে মেনটেন করতে হয়, অনেক কষ্টের ব্যাপার। এত শিক্ষার্থীর মধ্যে ফর্ম বিতরণ, পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, এটা আসলে অনেক কঠিন কাজ এবং ধারাবাহিকভাবে এই কাজ করে যাওয়া আসলে কঠিন। তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার জিতেছ, এবং প্রতি বছর আপনারা আজকে যারা এসেছেন অভিভাবকবৃন্দ এবং কোমলমতি শিক্ষার্থীরা সবাই প্রতি বছর এই শামসুর বৃত্তি পরীক্ষায় আত্মীয় স্বজন এবং যারা আছে সবাইকে অংশগ্রহণ করবেন এবং শামসুর ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা মিরর পত্রিকার মিরর সম্পাদক, বিশিষ্ট কমিউনিটি নেতা চেয়ারম্যান আব্দুল করিম কর্মী সাহেবকে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুভ সকাল। সম্মানিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় বন্ধু শামসুল ইসলাম সাহেব, ডেপুটি সেক্রেটারি, অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী ও টিচারবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে বৃত্তি বিতরণ অনুষ্ঠান, এটার প্রথম দিকটাই আমার কাছে একটু ভালো লাগছে। সেটা হলো যে টাইমলি প্রোগ্রাম শুরু করা। তো এই যে একটা অভ্যাস গড়ে উঠতেছে, আমি মনে করি, আমি অনেক প্রোগ্রামে যাই, বাংলাদেশে অনেক প্রোগ্রামে গেছি এবং দেখেছি। ইভেন আমাদের লন্ডনে আমরা যে দেশে আছি সেখানেও প্রোগ্রামগুলো, বাংলাদেশি প্রোগ্রামগুলো স্পেশালি ঘন্টাখানেক ডিলে হয়ে যায়, দেরি হয়ে যায় শুরু করতে। তো এই জন্য এই যে সময় মতো যে এই একটা অভ্যাস যে শুরু হয়েছে বাংলাদেশ, স্পেশালি শামসুর রহমান ফাউন্ডেশনে যে এটা শুরু করেছেন, এই জন্য ওনাদের জন্য একটা হাততালি দিয়ে আমরা শুরু করি। সবাই হাততালি দেয়। আমাদের শিক্ষার পাশাপাশি আমরা যদি এইগুলো টাইম মেনটেন করার চেষ্টা করি এবং টাইম মেনটেন করার অভ্যাস করি, তাহলে দেখবেন অনেক কিছুই আমাদের চলার পথে সুন্দরভাবে চালাতে সক্ষম হয়। টাইম মেনটেনটা হলো একটা বিশেষ প্রয়োজনীয় কাজ। সততা এবং টাইম মেনটেন, এই দুইটা ওয়ার্ড যদি আমাদের মনে থাকে, ছাত্রছাত্রীবৃন্দকে বলছি, তোমরা ভবিষ্যতের এই দেশ বা এই পৃথিবীর, এই ওয়ার্ল্ডের পরিচালনা করবে বা বিভিন্ন ডিপার্টমেন্টে যাবেন। সবাই যদি লক্ষ্য রাখেন যে আমরা সততার সাথে কাজ করব এবং সময়টাকে মূল্য দিব, সময়টাকে মেনটেন করব, তাহলে আমি মনে করি আমরা জাতি হিসাবে বলেন আর মানুষ হিসাবেই বলেন, বিশ্বটা অনেক এগিয়ে যাবে। আমি ধন্যবাদ দিতে চাই আমার শ্রদ্ধেয় বন্ধু শামসুর রহমান ট্রাস্টি, আমার মনে হয় চেয়ারম্যান উনি, সুফি সোহেল ভাই আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, এবং উনি আমাকে ফোন করে বলছেন যে আপনি দেশে যখন আসেন এই প্রোগ্রামে যাইতে হবে এবং দেখতে হবে।
আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি যে আমাকে এই সুযোগটা করে দিয়েছেন। সত্যি আমি যদি না আসতাম তাহলে এত সুন্দর প্রোগ্রাম, এত ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সাথে দেখা হতো না, এবং যারা অতিথিবৃন্দ আছেন, স্টেজে আছেন, তাদের সাথেও দেখা হতো না। এই জন্য আমি সুফি সোহেল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা আজকে করে দেওয়ার জন্য। আমি আর বেশি বলতে চাই না, জাস্ট বলতে চাই শেষ মানে সবশেষে বলতে চাই যে এই ফাউন্ডেশনটা গত 26 বছর ধরে শিক্ষাবৃত্তি সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আপনারা সবাই যারা এটার বেনিফিটেড, যারা আপনারা সার্ভিস পাচ্ছেন, তারা যদি সবাই একটু একটু সহযোগিতা করেন এবং এই 25 বছর 26 বছর আগ থেকে যেসব ছাত্রছাত্রী এই বৃত্তি পেয়েছেন, তারা এখন আশা করি অনেক 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 ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় অনেক গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, এবং আজকেও যারা আছেন তারাও আরও 25-26 বছর পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করবেন। তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা এই ট্রাস্টের কল্যাণমূলক কাজগুলোকে সহযোগিতা করবেন। আশা করি আমরা সবাই যদি একটু একটু করে আমাদের অবস্থান থেকে আমরা কিছু সহযোগিতা করতে পারি এইরকম মহতি কাজে, তাহলে কাজগুলো করতে যারা করতেছেন তাদের জন্য সহজ হবে এবং তারা আরও উৎসাহিত হবে। সবশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য সবাইকে জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক ও চিকিৎসক মুন্সি ইকবাল সাহেবকে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত রাত সবাই বরাত গেল, তারপরে আজকে এই সকালে আমাদের মন পরিপূর্ণ হয়ে গিয়েছে, তাতে খুবই ভালো লাগছে। যারা এসছেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা জানেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিবদের বাইরে তারা একটি বড় পরিচয় হলো তিনি আমাদের সিলেট কৃতি সন্তান। আর একটু আলাদাভাবে যদি বলতে হয়, পাহাড়, পানি এবং সুন্দরের অপূর্ব লীলাভূমি কোম্পানিগঞ্জ সাদা পাথর আপনারা চেনেন। সেই সাদা পাথরের ধরাইয়ে তীরে বেড়ে ওঠা আমাদের কৃতি সন্তান আজকে আমাদের মধ্যে এসছেন। এই জন্য আমরা তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদেরকে আমরা আশা করি তিনি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব, সচিব থেকে সিনিয়র সচিব পর্যায়ে যাবেন এবং আমাদের সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন। এবং উনার যে এলাকা, সেই এলাকা আমরা দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত, সেই এলাকার উন্নয়নে উনি যখনই সুযোগ পেয়েছেন, আমি দেখেছি ধলাইয়ের সেই অপর প্রান্তে অবহেলিত এলাকা, সেই এলাকার রাস্তা এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে উনি ওনার জায়গা থেকেও আরেকটু সামনে এগিয়ে যতটুকু সম্ভব সেই পর্যায়ে কাজ করার চেষ্টা করেছেন সরকারের মাধ্যমে। সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তিনি তার দায়িত্বের বাইরে গিয়েও নিজের কর্তব্য থেকে এবং দায়বদ্ধতা থেকে সেই বিষয়গুলো মনে রাখেন, যেটা অনেকেই খেয়াল করেন না। কাজে এরকম একজন অতিথি আমাদের মাঝে এসছেন, এই জন্য আমরা গর্ব বোধ করি এবং আমরা আশা করি আজকের যে অনুষ্ঠান যারা আয়োজন করেছেন শামসুর রহমান ফাউন্ডেশন, এইটা 26 বছর থেকে সিলেটের শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এই ভূমিকা শিক্ষার উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেইটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি যদি হয় তাহলে এটা দেখে অনেকেই উৎসাহিত হবে। বৃত্তি পরীক্ষা অনেক আমরা দেখেছি, কিন্তু একটা সময় এসে সেইগুলো কিছুদিন চলার পর থেমে যায়। কিন্তু শামসুর রহমান ফাউন্ডেশন সেই 26 বছর পেরিয়ে আজকে 27 বছর পর্যন্ত কোমলমতিদের নিয়ে কাজ করে যাচ্ছে এবং এটা প্রত্যন্ত অঞ্চলে সিলেটের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা এবং নিজেদের মধ্যে
মধ্যে যে জড়তা, সেই জড়তা কাটিয়ে ওঠার বেলায় বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ হলো শিক্ষার্থীরা সাধারণত নিজের প্রতিষ্ঠানের মধ্যে পরীক্ষাগুলো দেয়। বৃত্তি পরীক্ষার মাধ্যমে সে বাইরে আসতে পারে, অনেকের সাথে পরিচয় হতে পারে এবং তার চিন্তার প্রসারটা লাভ করে। সেই ক্ষেত্রে শামসুর রহমান ফাউন্ডেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই জন্য এই ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে এবং আমার সুবিধকদের পক্ষ থেকে দাবি জানাই আগামীতে যাতে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের যে এই অবদান, সেই অবদানের একটা স্বীকৃতি দেওয়া হবে। এতে করে আমাদের সিলেট বিভাগীয় অঞ্চল নয়, অন্য সকল জায়গায় বাংলাদেশের যারাই শিক্ষা নিয়ে কাজ করছেন তারা উৎসাহিত হবে এবং তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে। পরিশেষে একটাই কথাই বলবো, আমরা জানি নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, তাহলে আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। নেপোলিয়ন কিন্তু শিক্ষাবিদ ছিলেন না, তিনি বড় যোদ্ধা ছিলেন। কিন্তু দেখুন, যোদ্ধার সাধারণত যুদ্ধ ভিত্তিক কথাগুলো সামনে আসার কথা ছিল, কিন্তু সেটা না এসে আসলে কোন কথা, মাকে নিয়ে তিনি একটা কথা বলেন। আমরা আজকের দিনেও দেখি যে একটা সংসারে যদি মা শিক্ষিত হয়, শিক্ষিত মানে হচ্ছে যে পড়াশোনায় শিক্ষিত, সেটা সর্বদিক থেকে, অর্থাৎ তিনি সেই মা তার সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। এই ক্ষেত্রে আমরা দেখি যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা খুব ভালো লেভেলের অবস্থান তৈরি করে, তাদের মায়েদের কিন্তু অবদান ভালো। যারা মায়েদের শিক্ষায়, মায়েদের সুশিক্ষায় বড় হতে পারে, তারা ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আব্দুল কাদের জিলানীর নামটা জানি, তার এই যে বিখ্যাত হওয়ার পেছনে এবং এত বড় একজন মনীষী হওয়ার পেছনে কিন্তু তার সেই মায়েরই অবদান। বাইরে পুস্তানির বিষয়টাও আমরা জানি, তিনি যে সারা মায়ের জন্য পানি নিয়ে বসেছিলেন। কাজেই আমরা মায়েদের গুরুত্ব দিতে হবে। এখানে সবচেয়ে ভালো লাগছে যে অনেক মায়েরা এসছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এত কষ্ট করে তাদের সন্তানদের নিয়ে এসছেন। পাশাপাশি আমরা সাংবাদিকতা এবং চিকিৎসকের পাশাপাশি সাথে জন্য যে বিষয়টা খেয়াল করি সেটা হলো আমরা ছোটোবেলা মেয়েদের প্রতি একটু অবহেলা করি। মেয়েদের ঠিকমতো খাওয়া দাওয়া, যত্ন নেওয়া, এইসব বিষয়ে কিছুটা অবহেলা করা হয়, যেটার ফলশ্রুতিতে হয় কি, তারা যখন একটু বয়সন্ধিতে চলে আসে, হরমোনাল চেঞ্জের হয়, সেই সময় তাদের খুবই দুর্বলতার মধ্যে কাটাতে হয়। অনেক বড় বড় প্রায় 30-40 বছর পরে গিয়ে তাদেরকে বড় ধরনের কিছু কিছু শারীরিক সমস্যার মধ্যে পড়তে হয়। সেই সমস্যাগুলো কিন্তু তাদের শৈশবে এই যে অবহেলা এবং অযত্ন, এগুলোর ফলেই হয়। কাজেই আমরা একটি অনুরোধ করবো, সেটা হলো ছেলেদের আমরা যেরকমভাবে গুরুত্ব দিই, ঠিক একইভাবে মেয়েদের গুরুত্ব দিতে হবে, বরঞ্চ মেয়েদের আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে। কারণ হলো এই মেয়েরাই একটি মা হবে এবং একজন সুস্থ মা একটি সুস্থ সন্তান এবং সুস্থ সমাজ উপহার দিতে পারে। কাজেই আমার অনুরোধ থাকবে, আমরা যদি মায়েদের প্রতি যত্ন নেই, সন্তানদের প্রতি যত্ন নেই এবং সন্তানদের প্রতিযোগিতার জন্য তৈরি করি, ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতা যাতে প্রতিহিংসার দিকে না যায়, প্রতিযোগিতা যাতে আমার যা স্বার্থ আছে সেই স্বার্থ অনুপাতে যাতে নিজেকে গড়ে তুলতে পারে, সেই অনুপাতই হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য আমি স্বাগত জানাচ্ছি শামসুর রহমান ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জরুরি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার সফিনা বেগম মনমোহনকে আজকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি স্বাগত জানাচ্ছি। আমি এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি বিশিষ্ট কবি ও শিক্ষক মাহমুদ সুলতান সাহেবকে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। উষারের দুয়ারে হানি আঘাত, আগোরা আলিপুরা আনাপুর ভাত, আগোরা কাবতী বিরাট, পালহারে বিন্দাচল। ঐতিহ্যবাহী ফাউন্ডেশন শামসুর রহমান স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে 26তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার প্রিয় ভাই, প্রিয় অগ্রজ, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট
সাংবাদিক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপসচিব, সিলেটের গর্ব, আমাদের সকলের ভালোবাসার ধর্ম সিলেটের সন্তান জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কবি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যিনি একটু আগে বক্তব্য দিয়ে গেছেন আমার প্রিয় অনুজ ছোট ভাই বিশিষ্ট সাংবাদিক মুন্সি ইকবাল, এবং মঞ্চের একেবারে বাম পাশে বসে আছেন এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচিত দুজন প্রতিমুখ, যিনি যারা শামসুর রহমানের পরিবার থেকে এসেছেন এবং যাদের হাত দিয়ে যাদের একটা বছরের পরিশ্রমের মাধ্যমে আমরা এতগুলো আলোকিত মানুষ এখানে সমবেত হয়েছি। বিশিষ্ট লেখক ও গবেষক জনাব জিল্লুর রহমান এবং বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ডাক্তার সাবিনা বেগম মুনমুন, আমাদের প্রিয় ভাবি, এবং এখানে যারা আপনারা আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই শামসুর রহমান বৃত্তি পরীক্ষাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, সাহস যোগানোর জন্য যারা সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের সেই আলোকিত মুখগুলো, যারা আসলে আমার মতো একজন নগণ্য ব্যক্তি, আপনারা, আমি আপনাদের সামনে কথা বলছি, এটা ধৃষ্টতা মনে হচ্ছে সেই সমাজের আলোকিত প্রতিনিধিরা অভিভাবক হিসাবে এখানে এসেছেন। এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, এখানে উপস্থিত হয়েছেন আমাদের স্বপ্নের সেই সন্তানেরা যারা আজকে বৃত্তি অর্জন করে তাদের সফলতাকে আগামী বাংলাদেশ গড়ার মেরুদণ্ড হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে এখানে এসেছে। সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং সকল ধর্মমতে আমরা সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হিমেল সৌন্দর্যের এই রথঝরা 21শে ফেব্রুয়ারি 15 তারিখে আপনারা এখানে সমবেত হয়েছেন। গতকালকেই হয়েছে আমাদের পয়লা ফাল্গুন এবং রাত্রিবেলায় আপনারা শবে বরাত উদযাপন করেছেন। চমৎকার একটা দিন আজকে আমরা একত্রিত হতে পেরেছি, খুব ভালো লাগে একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এসে আমার যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে তিনটা শ্রেণীর মানুষকে এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। একটা শ্রেণীর, প্রথম শ্রেণীর মানুষ হলেন সন্তানদের অভিভাবক, একটা শ্রেণীর মানুষ হল আপনাদের সন্তান, এবং আরেকটা শ্রেণীর মানুষ হল যারা এখানে আমরা মঞ্চে বসে আছে। বিশ্বাস করুন, শামসুর রহমান প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ফাউন্ডেশনের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো যোগাযোগ নেই, অথবা আমি এমন কোনো কাজ করিনি শামসুর রহমান ফাউন্ডেশনের জন্য যেটা করে তারা আমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারে। কিন্তু আজকে আমি এখানে এসে সত্যি কৃতজ্ঞ। আমি এই কৃতজ্ঞতা বোধে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলের কাছ থেকে শামসুর রহমান ফাউন্ডেশনের জন্য টাকা আশা করছি। ধন্যবাদ। সম্মানিত অভিভাবক মন্ডলী, আপনারা জানেন আমরা সকলেই এই সিলেট অঞ্চলের অধিবাসী। আমাদেরকে বলা হয় বিদেশ ভ্রমণ এলাকা। আমাদের সন্তানেরা স্বপ্ন দেখে লন্ডন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে যাওয়ার জন্য। আমাদের সন্তানদের মনে আমরা ছোটবেলা থেকে তাদের স্বপ্ন দেখাই যে কিভাবে লন্ডনে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। দুইটা কারণে, একটা কারণ হলো খুব কম সংখ্যক লেখাপড়ার জন্য, কিন্তু লেখাপড়ার অজুহাত দিয়ে আমার এই মেধাবী সন্তানকে আপনি পাচার করে দিয়েছেন লন্ডনের মতো একটা বিজি অঞ্চল,
যেখানে সাদা চামড়ার মানুষদের সাথে প্রতিযোগিতা করে এই শ্যামল বর্ণের মানুষগুলো হিমশিম খায় তাদের বেঁচে থাকার, টিকে থাকার জন্য। অথচ আমাদের এই দেশ, সোনার বাংলাদেশ, আমাদের এইখানে আছে অজস্র সম্ভাবনা। এখানে বিশ্বাস করুন, আমাদের এখানে একজন উপসচিব আছেন, তিনি বিসিএস পরীক্ষা দিয়ে তার মেধার স্বাক্ষর রেখে আজকে তিনি এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। এই প্রধান অতিথি হওয়ার জন্য তিনি এই ফাউন্ডেশনকে কোনো ডোনেশন দেন নাই। আজকে এখানে আমরা যারা অতিথি হয়ে এসেছি আমরা কোনো ডোনেশন দেই নাই। আমরা যে কাজটি করেছি সেটা হলো আমরা আমাদের মেধার উন্নয়ন করেছি, মেধার অনুশীলন করেছি। এই মেধার সামান্যতম অনুসরণ করার কারণে আপনারা বসে আছেন আমাদের এই মানে একেবারে কিরকম কথা, এই কথা অনুষ্ঠান যেমন আপনারা শুনছেন, আপনার সন্তানগুলো এইভাবে স্বপ্ন দেখান। আমাদের এই এলাকার মানুষ, এই দেশের মানুষ, আমরা এইরকম ভাবে যন্ত্রণে আছি যে আমাদের মেধাবী মানুষগুলো দেশ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য এরকম মেধাবী যোগ্যতম মানুষ আমরা তৈরি করতে পারছি না। বিশেষ করে একটু আগে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে এসেছি। সেখানে আজকে আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এখানে অসংখ্য সিলেটি ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, কিন্তু পরিশেষে দেখা যাবে আজকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে ভর্তি যুদ্ধ চলছে। খুব কম সংখ্যক ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাবে। কেন? কারণ আমরা সেরকম ভাবে সঠিক, সুন্দর এবং একেবারে যোগ্যতম অভিভাবক হয়ে উঠতে পারি না। আমরা যদি স্বপ্ন দেখি, এজন্য আমরা আপনাদের প্রতি আবেদন করব, শামসুর রহমান বৃত্তি পরীক্ষা আপনাদেরকে তারা কোনো সই করার জন্য এই 26 বছর যাবত কাজ করছে না। এখানে জিল্লু ভাই বলে গেছেন এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা লগ্নি করতে হয়, অনেক হিমশিম খেতে হয়। এই 26 বছর তারা এই বৃত্তি পরীক্ষা থেকে কোনো আর্থিক সুবিধা পায়নি। কি চিন্তা করছেন, কি চেষ্টা করছেন, কি স্বপ্ন দেখছেন, সেটা হচ্ছে আমাদের এই সিলেট অঞ্চলের সন্তানগুলো, মানুষগুলো যেন এই বাংলাদেশের একজন যোগ্যতম মেধাবী নাগরিক হিসেবে গড়ে ওঠে। এই মেধা আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন 5ম শ্রেণীতে পড়ি, আমরা যখন 8ম শ্রেণীতে পড়ি, সরকারি বৃত্তি ছাড়া বেসরকারি সেক্টর থেকে আমরা কোনো সেই সুযোগ সুবিধা পাই না। অথচ আমাদের সন্তানেরা সেই সুযোগ পাচ্ছে। এই জন্য আবারও শামসুর রহমান ফাউন্ডেশনকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা স্বপ্ন দেখি, আমরা আশা করি এটা যেন এই ফাউন্ডেশন জন্য তাদের প্রজন্মের পর প্রজন্মের পর যেন এটা চলতে থাকে। জিল্লু ভাইয়ের সন্তান আছে, তারাও এই বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট, তারা এখনো ছোট, তারা শিখে যাচ্ছে কিভাবে শামসুর রহমান ফাউন্ডেশনকে ভবিষ্যতে বড় করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের সন্তান, আমাদের স্বপ্ন বাংলাদেশের মেরুদণ্ড। এই সন্তানগুলোকে লালন করতে হবে যার যার ধর্মের অনুসারী হিসাবে। আমরা যারা মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করে আমাদের জীবনের জন্য মানবিকতা, আমাদের জীবনের জন্য দয়াময়তা, আমাদের জীবনের জন্য সৌজন্যতা, আমাদের জীবনের জন্য ভদ্রতা, এগুলি যেন আমাদের সন্তানটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে। আমাদের ইকবাল ভাই বলে গেছেন প্রতিযোগিতা করে কিন্তু প্রতিহিংসা যেন না করে, প্রতিযোগিতায় থাকতে কিন্তু প্রতিহিংসায় যেন কোনোদিন পুরো সন্তান হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, মিথ্যা কথা বলা যাবে না। সব সময় যেন সামান্যতে তুষ্টি আমার সন্তান হয়, এইরকম শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। সন্তান যা চাইবে বলার সাথে সাথে আপনারা এই সন্তান হাতে তার দুধে তুলে দিবেন। আপনার অর্থনৈতিক অনেক ভালো, অনেক স্বাচ্ছন্দ্যময়, কিন্তু আপনি আপনার সন্তানকে বোঝান এই যে 10 টাকা 100 টাকা আপনার সন্তানকে তুলে দিচ্ছেন, এই 100 টাকা এমনি আসবে, পরিশ্রম করে এসেছে, এই পরিশ্রমটুকু বোধ আপনার সন্তানের কাছে তুলে দিন। সম্মানিত সুধীমণ্ডলী,
আমরা আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে। আরেকটা পয়েন্ট আমি কথা বলবো যে আপনারা দেখছেন এই যে ছেলেটা ক্যামেরা করেছে, সে হচ্ছে কবি তারেক মনোয়ার। আমাদের শিক্ষকরা জানেন এই তারেক মনোয়ারকে। তিনি একটা পরিশ্রমী মানুষ। এই ফাউন্ডেশনে আপনাদেরকে একত্রিত করার জন্য সে অনেকগুলো কাজ করেছে। সে এই অঞ্চলে এমন ঘটনা ঘটেছে, একদিনে 50টা স্কুলে সে ভিজিট করেছে, 50 জন প্রধান শিক্ষকের সাথে ভিজিট করে তারপরে তাদের মাধ্যমে আপনাদের হাতে এই সংবাদ পৌঁছে দিয়েছে। এই মানুষটার জন্য আমরা একটা হাততালি আশা করছি। ফাউন্ডেশনের লোকগুলো দেখুন, এখানে শামসুর রহমান মলুম হয়ে গেছেন, তিনি কিরকম মানুষ ছিলেন, নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ, কিন্তু তার সন্তানেরা, তার 4টা সন্তান আলোকিত সন্তান হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সেই আলোকিত সন্তান যখন নিজেরা বুঝতে পেরেছেন এই সমাজের জন্য আমাদের কিছু একটা করতে হবে, তখনই তারা এই সামাজিক কাজে অবতীর্ণ হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করার কথা ছিল তাদেরই ফাউন্ডেশনের একজন মানুষ, কিন্তু নিয়ে আসা হয়েছে একজন আলোকিত মানুষকে, সাংবাদিক জগতের একজন আলোকিত তারকাকে এখানে নিয়ে এসেছে। পারিবারিকভাবে তারা কখনো প্রতিষ্ঠিত হতে চান না, তারা নিজেদেরকে সই করতে চান না, বরং আমি বলেছি চিন্তা আমাদের এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনার আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যারা বিশেষ অতিথি হয়েছেন, কেউ কবি, কেউ শিক্ষক, কেউ সাংবাদিক, এবং যার কথা বলেন তিনিও একজন কবি, এবং যিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করেন তিনিও একজন লেখক। আমি আপনার অভিভাবকদের একটা কথা বলব, লেখক হওয়ার জন্য, কবি হওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানে যেতে হয় না, কোনো উস্তাদের কাছে যেতে হয় না, কোনো প্রাইভেট করতে হয় না। শুধুমাত্র অভিভাবক হিসেবে আপনার সন্তানের হাতে একটা বই করে দিন। আপনার সন্তান যেন ঘুমানোর সময়, অবসরের সময় টিভি না দেখে, সেই টিভি দেখার সময় একটা বই না পড়ুক, যেন নাড়াচাড়া করে। অভিভাবকদের কাছে আমি অনুরোধ জানাবো, আপনার অন্তত পক্ষে মাসে একটা বই আপনার সন্তানকে উপহার দিবেন। তাতে কি হবে? আলোকিত মানুষ হবে, নিজের জীবন সম্পর্কে জানবে, মনীষীদের সম্পর্কে জানবে, প্রেরণা পাবে, এবং সে কিভাবে বড় হতে হয় সেই বড় হওয়ার স্বপ্ন তার মাঝে বপন করে দিতে পারবে। সম্মানিত সুধীমণ্ডলী, অনেক কথা বলেছি, অনেক কথা বলার আছে। আপনাদের এই সন্তানদেরকে দেখলে আসলে আমার অনেক কথা বলবার ইচ্ছা হয়। তাদেরকে আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ তাদের হাতে একদিন তাদের হস্তে নির্মিত হবে। এই বাংলাদেশকে আমরা ভালোবাসি, এবং প্রত্যেক দিন যেন আমরা একবার করে বলে বলতে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত বিশ্বশক্তির মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য সুযোগ জানাচ্ছি 26তম শামসুর রহমান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক, যিনি দীর্ঘদিন থেকে পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে আসছেন, ডাক্তার সফিনা বেগম ম্যাডামকে ওনার বক্তব্য রাখার জন্য আমি সুযোগ জানাচ্ছি। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদেরকে এবং প্রধান অতিথি উপসচিব শ্রম ও কর্ম মন্ত্রণালয় মোহাম্মদ শামসুল ইসলাম স্যারকে, আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে শবে বরাতের অনুষ্ঠান, শবে বরাতের ইবাদত করে আপনারা কষ্ট করে আসার জন্য এই অনুষ্ঠানে ধন্যবাদ জানাচ্ছি আমার ছাত্রদেরকে, যারা মা বাবার সাথে এসেছে, আর ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে যার বক্তব্য শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি, উনি আমাদের গর্ব। মুন্সি ইকবাল সাহেবের বক্তব্যের মাধ্যমে শুনেছি আমাদের এলাকার কৃতি সন্তান, অনেকে হয়তো আমরা জানি না, আজকে জানলাম। আমরা আজকে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য আমি শুরু জানাচ্ছি উপসচিব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম সাহেবকে প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আমি শুরু জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তি পরীক্ষা 2024-এর আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যারা ইতিমধ্যে চমৎকারভাবে বক্তব্য রেখেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে, বিশেষ করে অভিভাবক ও শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের পরামর্শমূলক কথা বা বক্তব্য রেখে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের ছেলেমেয়েদেরকে উদ্বুদ্ধ করেছেন। অনুষ্ঠানের মূলত মূল আয়োজক গবেষক জনাব জিল্লুর রহমান, যাকে আমি অনেক আগ থেকে চিনি। উপস্থিত নেই সুফি সুহেল আহমেদ, যার কথা আসলে অটোমেটিক্যালি চলে আসে। শামসুর রহমান ফাউন্ডেশন বলতে গেলে সুফি সুহেল ভাইয়ের কথাটা অটোমেটিক চলে আসে, যিনি আজকে উপস্থিত নেই, যুক্তরাজ্যে অবস্থান করেছেন। একটু আগে যিনি বক্তব্য রাখলেন ম্যাডাম সাফিনা মুনমুন, ডাক্তার সাফিনা মুনমুন, যিনি অত্যন্ত সফলতার সাথে পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন। আমার সাথে উপবিষ্ট আমন্ত্রিত সম্মানিত অতিথিবর্গ, বিশেষ করে সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আসলে দুপুর হয়ে গেছে, শুভ দুপুর, শুভ দিন। আমরা আসলে সবাই গত রাতে একটি পবিত্র রাত ছিল, পবিত্র শবে বরাত ছিল। শবে বরাতের ঠিক পরবর্তী সময়ে আজকে এখানে আমরা উপবিষ্ট হয়েছি। আমিও আসলে ঢাকায় ছিলাম, সকালবেলা অনিবার্য বিবেচনায় নিয়ে আমি সকালে এসেছি, এসে আজকে অনুষ্ঠানে উপস্থিত হলাম। আমি শুধুমাত্র আপনাদেরকে কয়েকটা বিষয় একটু জাস্ট একটু শেয়ার করতে চাই। সেটা হলো, আমরা আসলে মানুষ হিসেবে বেড়ে উঠি, তার আগে মানুষ হিসেবে জন্মগ্রহণ করি। মানুষ হিসেবে জন্মগ্রহণ করা, মানুষ হিসেবে বড় হয়ে ওঠা, মানুষ হিসেবে বেঁচে থাকা, মানুষ হিসেবে কাজ করা, আবার লাশ হয়ে কবরে চলে যাবে, এই যে একটা সাইকেল, জীবন পরিক্রমা, জীবনের যে একটা পরিক্রমা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একটা সাইকেলের মধ্যে আছি। দিন শেষ হয়ে যায়, আবার আমরা চলে যাই, যার যার ধর্ম থেকে কবরস্থানে চলে যাচ্ছে, লাশ হয়।
এই যে সাইকেলের মধ্যে বেঁচে থাকার সময় যা যা করা দরকার সব কিছু আমরা করছি আমার জীবনের জন্য, আমার জীবনে বেঁচে থাকার জন্য যা কিছু অর্জন করা সম্ভব সব কিছু আমরা করার চেষ্টা করি। এই জীবনে বেঁচে থাকার জন্য এই যে চেষ্টা করা, প্রতিনিয়ত চেষ্টা করা, কিভাবে ভালোভাবে বেঁচে থাকা যায় সেজন্য আমরা চিন্তা করি যে একটু ভালো শিক্ষার প্রয়োজন। জীবনে বেঁচে থাকার জন্য একটু ভালো শিক্ষার প্রয়োজন। কেন প্রয়োজন? শিক্ষা হলো এমন একটি শক্তি যা মানুষকে পরিবর্তন এনে দেয়। কিভাবে পরিবর্তন এনে দেয় সেটা ইতিমধ্যে আমার পূর্বশ্রী বক্তাদের মধ্যে থেকে একজন সুন্দর করে বলেছে। এরপরও আমি বলব যে দেখেন, সমাজে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন যে শুধু কি শিক্ষার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব? শুধু কি শিক্ষা অর্জন হলে কি সম্ভব পরিবর্তন? সম্ভব না। দরকার সুশিক্ষা, দরকার নৈতিক শিক্ষা, দরকার আমাদের কর্মমুখী শিক্ষা। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, বিশেষ করে আমরা যখন আমাদের এই সময়ে বা আমাদের পূর্বসূরি যারা শিক্ষা 90 দশকে 80 দশকে অথবা 2000 পরবর্তী সময়ে যে আমরা যে পড়ালেখার যে একটা স্টাইল ছিল, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবাইকে মাস্টার্স ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে, বিএ বিএসসি বিকম পাস করতে হবে, এই ধরনের একটা টেন্ডেন্সি সবার মধ্যে। দ্যাট ইজ একটা সার্টিফিকেট অর্জন করা, সুন্দর একটা সার্টিফিকেট অর্জন করা। বাট এই সার্টিফিকেট অর্জনের মাধ্যমে হয়েছে আসলে কি কোনো পরিবর্তন এসেছে? ব্যক্তির হয়তো একটা পরিবর্তন এসেছে, কিন্তু বেকারের সংখ্যা পর্যায়ক্রমে বেড়েছে। যে বেকারের সংখ্যা বেড়ে গেল, এখান থেকে বেকারত্ব দূর করতে হলে মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে মানুষ যে একটা জীবন সাইকেলের মধ্যে আছে, আমরা জন্ম থেকে মৃত্যুর পরে আমরা চলে যাচ্ছি আমাদের নিজস্ব ঠিকানা, আপন ঠিকানা, ওইখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। সেই জন্য প্রত্যেকটি মানুষকে আসলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, ভালো মানুষ হতে হবে। সৃষ্টির সেরা যে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসাবে যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই যে মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটুকুকে অক্ষুণ্ণ রাখতে হবে। এখন এটা রাখার জন্য দায়িত্ব কার? এটা করার জন্য উপায়টা কি? সেই জন্য আমরা একটু চিন্তা ভাবনা করতে পারি, একটু আলোচনা করতে পারি। সেটা হলো আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পড়ালেখা করাচ্ছি। আজকে যারা এখানে এসেছি অথবা যারা আসে নাই, তাদেরকে আমরা পড়ালেখা করাচ্ছি, তারা পড়ালেখা করছে, অনেক কষ্ট করছে, সার্টিফিকেট অর্জন করছে। এই সার্টিফিকেটে যাতে সত্যিকারের একটি সার্টিফিকেট অর্জন হয়, আপনার এই সন্তান যাতে একজন উপযুক্ত মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ হয়, সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য সে যাতে অবদান রাখতে পারে, সে যাতে তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য ভালো মানুষ হিসেবে কাজ করতে পারে, সেই ধরনের একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। এখন আমরা দেখছি আমাদের অবক্ষয় হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের শিক্ষার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, সমাজের সকল ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবক্ষয় আছে। আমার মতো কোথায় করি আমার মতো এখানে যারা আছে, আমাদের মতো বিভিন্ন পর্যায়ের লোকজনেরা বিভিন্ন ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত, ন্যায় অন্যায় ভালো মন্দ এই বিষয়গুলো ছেলেমেয়েদেরকে শেখাতে পারে। ছোটবেলা থেকে এই বিষয়গুলো যদি আমরা শেখাতে পারি, এই বিষয়গুলো যদি তার মেধা, তার মগজে, তার মনে যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস যখন আমি অন্যায় কাজটা করবো বা আমার ছেলে যখন অন্যায় বা আমার মেয়ে যখন অন্যায় কাজটা করতে যাবে, তখন মা বাবা সেই কথাটা মনে পড়বে যে আমার বাবা অথবা আমার মা অথবা আমার শিক্ষক আমাকে তো সেই বিষয়টা ছোটবেলা শিখিয়েছেন যে এটা অন্যায়, এই কাজটা করা অন্যায়, ফাইলটা আটকানো অন্যায়, অথবা
ওই আরেকজনের সাথে আরেকজনের কি বলে সমাজে একটা কনফ্লিক্ট তৈরি করা, সেটাও অন্যায়। হ্যাঁ, ওই আরেকজনের বিরুদ্ধে কথা বলাটা অন্যায়। অন্যের হকটা আদায় করে নিয়ে নিজের করে নেওয়া, সেটাও একটা অন্যায়। অথবা অন্যের জায়গাগুলো দখল করা অন্যায়। এই জিনিসগুলো যদি আমরা শেখাতে পারি, তাহলে ওই যে মানবিকভাবে সে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে। আমার প্রথম অনুরোধ হলো সে অভিভাবকদের, আমি তো একজন বাবা, আমারও তো দুটো সন্তান রয়েছে, চেষ্টা করি সবসময় এই বিষয়গুলো শেখাতে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার অভিভাবক যারা দয়া করে এই বিষয়গুলো, ভালো মন্দ খারাপ, ভালো কোনটা খারাপ কোনটা, এই বিষয়গুলো যদি আমরা একটু শেখাতে পারি। আমরা যদি এই বিষয়গুলো শেখাতে না পারি, তাহলে আমরা মরে গিয়েও কিন্তু আমরা ভালো থাকবো না। কারণ হলো একজন সুসন্তান যদি দুনিয়ার মধ্যে থাকে, সে তার কর্মের মাধ্যমে সৎকায় জায়গা হিসেবে কাজ করবে। এখন একজন সুসন্তান যদি আমরা রেখে দিতে পারি, বা আমাদের সন্তানের যদি সুশিক্ষায় সুসন্তান হিসেবে বেড়ে উঠে, তাকে যদি মানুষ করে রেখে দিতে পারি, তাহলে এটা পরকালেও আমাদের জন্য ভালো কাজ করবে। আমি অনুরোধ করবো এই বিষয়টা একটু আমরা খেয়াল করি। আজকে যারা এখানে যেসব শিক্ষার্থী বা যেসব ছেলেমেয়েরা পুরস্কৃত হবে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, তাদের অভিভাবকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আন্তরিকভাবে, যে আপনাদের অনেক কষ্টের ফলে, অনেক অধ্যবসায়ের ফলে, অনেক পরিশ্রমের ফলে ছেলেমেয়েরা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। আমি বিশ্বাস করি এইসব ছেলেমেয়েরা আগামী দিনে আরও ভালো ভালো অবস্থানে যাবে, আরও ভালো লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছে, এরাই এক সময় আমাদের দেশের বর্তমানে যে অনেক তরুণ নেতৃত্ব দিচ্ছে, এরাই এক সময় নেতৃত্বের আসনে আসে। আমি মনে করি শিক্ষাক্ষেত্রে যে আমাদের কিছু দুর্বলতা রয়েছে, সেগুলো আমাদের অভিভাবকরা কিন্তু ভালো করে জানে। এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষার্থীরা নিজেদেরকে আরও করে বিকশিত করবে, এই প্রত্যাশা করছি। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, আমার পূর্ববর্তী বক্তা এখানে সুন্দরভাবে বলেছেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে, তিনি বই পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। আসলে আমরা এখন বই নিয়ে হয়ে গেছি। আমার ছেলেকে কিন্তু আমার মেয়েকে ছেলেকে বই কিনে দিই, কিন্তু ওদেরকে বই দিলে হয়ে গিয়ে ওরা প্রথম উল্টায় পাল্টায় দেখে, কিন্তু বইয়ের ভেতরে যে একটু পড়বে, আর একটু বেশি করে পড়বে, একবার পড়বে, দুইবার পড়বে। আমরা যেভাবে ছোটোবেলা বই পড়েছি, পড়লে যে বইটা ভালো লেগেছে ওই বইটা হয়তো একবার, দুইবার, তিনবার, চারবার, 7বার, 8বার পর্যন্ত পড়েছে। কারণ হলো পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি করেছে। আমি আমার সন্তানের ক্ষেত্রে দেখি যে সে তাকে যখন আমি বইটা কিনে দিই, বা সে তার পছন্দের বই যখন নিয়ে আসে, সেটাকে খুব গভীরভাবে সে উল্টে পাল্টিয়ে দেখে। আবার কিছু কিছু বই আছে, সেগুলো দেখা যায় যে ছুঁড়ে ফেলে দেয়, রেখে দেয়। এখন এই বই সিলেকশনের ক্ষেত্রে একটা বিষয় আছে, এটা আপনাকে খেয়াল করতে হবে, কোন বই কিনে দিবেন, কোন বই কিনে দিবেন না। এখন গার্ডিয়ান জানবে কীভাবে দিল। এখন বাজারে বইয়ের কিন্তু 6 লাখ, বইয়ের কিন্তু সরাসরি প্রচুর বই, কিন্তু বই থেকে কোন বই বেছে নেবেন এই বিষয়টা একটু দয়া করে খেয়াল করবেন। কারণ এখানেও কিন্তু একটা বিপ্লব হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের, লেখালেখির মাধ্যমে এটা একটু বিপ্লব হচ্ছে। কোন লেখাগুলা সন্তানকে বিকশিত করার জন্য ভালো, কোন লেখাগুলা খারাপ, ওই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার প্রতি, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রামের প্রতি আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদের আকর্ষণটা অনেক বেশি, আমাদেরও অনেক আকর্ষণ আছে। গার্ডিয়ানদেরকে অনুরোধ করব, আপনার ছেলেমেয়েদেরকে এর যে সুফলগুলো আছে সেইটার দিকে তাকে মনোযোগী করা। সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো আছে সেখান থেকে তাকে খারাপটা কি সেই বিষয়টা তাকে বুঝিয়ে বলুন, বাচ্চাকে বোঝান, না হলে কিন্তু সে বিপদগামী হয়ে যেতে পারে। এই বিষয়টা একটু তুলে ধরা, ফ্রেন্ডলি আলাপ করা, বাচ্চাদের সাথে আলাপ করা। আমাদের একটা সমস্যা হলো আমরা বাচ্চাদের সাথে সরাসরি কথা বলতে পারি না, অনেক বিষয় অ্যাভয়েড করি, সুন্দরভাবে বোঝাতেও পারি।
এই বিষয়গুলো একটু বুঝিয়ে বলা যে খারাপ, এটা খারাপ, যে এটা কী কারণে খারাপ, এই জিনিসটা তাকে বোঝানো। আমার বিশ্বাস এই বিষয়গুলো যদি আমরা একটু বুঝাইতে পারি, বলতে পারি, তাহলে ছেলেমেয়েরা অন্ধকার পথে যাবে না, নষ্ট পথে যাবে না। আমি শামসুর রহমান স্মৃতি পরিষদের কর্মকাণ্ড সম্পর্কে একটু বলবো। যে আমি জানতে পেরেছি যে 26 জানুয়ারি এই অর্গানাইজেশনের 26 বছর হয়ে গেল। 26 বছর বক্তব্যের মধ্যে যেটা জানলাম যে 26 বছর হয়েছে প্রতিষ্ঠার পর থেকে। তো গত 26 বছরে তাদের যে গ্রাম্য কার্যক্রম, সেটা যদি প্রথম আলো কিছুদিন আগে একটা বিশদ আকারে একটা প্রকাশনা করেছে। পাশাপাশি আমরা দেখেছি যে সিডনের সময় তাদের আমাদের কমিটির সময় তাদের ভূমিকা। আমি দেখেছি গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে কীভাবে শামসুর রহমান ফাউন্ডেশন কীভাবে কাজ করছে, সেটাও আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে বৃহত্তর সিলেট অঞ্চলের, বিশেষ করে গোয়েন্দা সহ কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে শামসুর রহমান পরিষদ, আমাদের যে ফাউন্ডেশন, শামসুর রহমান ফাউন্ডেশনের একটি বলিষ্ঠ ভূমিকা রয়েছে। এর পাশাপাশি সমাজের যে পিছিয়ে পড়া মানুষ রয়েছে, বিশেষ করে মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সেলাই মেশিন দিয়ে, তাদের প্রশিক্ষণ দিয়ে, অন্যান্য ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করছে। এটা সত্যিকার অর্থে একটি খুবই ভালো কাজ। এই ধরনের অনেক ফাউন্ডেশন আছে, পাড়া মহল্লায় কিন্তু ইদানিং অনেক ফাউন্ডেশন গড়ে উঠছে বিভিন্ন পর্যায়ে। তো ফাউন্ডেশনগুলো আমরা দেখি যে বিভিন্ন ধরনের কাজ করে। তো কাজের মধ্যেও কিছু প্রকারভেদ আছে। সমাজ পরিবর্তনের জন্য কিছু কাজ শামসুর রহমান ফাউন্ডেশন করছে, এটা অত্যন্ত আশাজনক। যে আমি মনে করি যে শামসুর রহমান ফাউন্ডেশন এই কার্যক্রম দেখে অন্যান্য ফাউন্ডেশনগুলো এইসব কার্যক্রমে এগিয়ে আসবে, এই প্রত্যাশা করছি, এই অনুরোধ জানাচ্ছি। সমাজের বিত্তবান, বিত্তশালী যারা আছেন, তারা এইসব ফাউন্ডেশনকে সহযোগিতা করা দরকার, পৃষ্ঠপোষকতা করা খুবই দরকার। না হলে কিন্তু ফাউন্ডেশনগুলো এক সময় দেখা যাবে যে নিজেদের অর্থে পরিচালিত হচ্ছে। সফার এ পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা বা 3 কোটি টাকার মতো অর্থ তারা বিভিন্ন আর্থিক মূল্যের তারা বিতরণ করেছেন সমাজের বিভিন্ন পর্যায়ে। এটা কিন্তু ব্যাপক একটা বিষয়। নিজের কষ্ট অর্জিত টাকা, তাদের ভাইদের সঞ্চিত অর্থ থেকে এই টাকাটা বের করেছেন, এটা বিশাল একটা গর্বের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয়। আমি আপনাদেরকে অনুরোধ করবো শামসুর রহমান ফাউন্ডেশনের জন্য, শামসুর রহমান ফাউন্ডেশন যেতে জুড়ে করতালি দেবো, এটা হাত তালি দিয়ে তাদেরকে আমরা অংশগ্রহণ করব। সুপ্রিয় সুধী, আমাদের যে শিক্ষার্থী আছেন, সেই সব শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছি। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের লক্ষ্য স্থির করো, লক্ষ্য ঠিক করো যে তুমি কোথায় যেতে চাও, কোনটা তোমার ভালো লাগে, কোন ক্ষেত্রে যেতে তোমার ভালো লাগে, সেই বিষয়টা তুমি চিন্তা করো। চাপিয়ে দিয়ে কোনো কিছু হবে না। তোমাকে যে প্রফেশনটা বা যে সেক্টরটা আকৃষ্ট করে, সেই ক্ষেত্রে তুমি পারদর্শী হও। সকল ক্ষেত্রে পারদর্শী হওয়ার দরকার নেই। যে তুমি একটা সেক্টরে বা 2টা সেক্টরে তুমি যদি ভালো কাজ করতে পারো, একটা বিষয়ে যদি ভালো কাজ করতে পারো, তাহলে সেটাই হবে সফলতা। আর শুরুতে যে কথাটা বলছিলাম যে একটা মানুষ হিসেবে বেঁচে থাকা, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়া, নৈতিকতা বিসর্জন না দেওয়া, নৈতিকভাবে বলিয়ান থাকা, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। অনেক কষ্ট আসবে, অনেক বাধা আসবে, অনেক প্রতিকূল পরিবেশ আসবে, কিন্তু ওই সময় থেমে গেলে চলবে না। ওই সময় আরও কঠোর বাসনা নিয়ে, কঠোর ইচ্ছা নিয়ে, প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে সামনে, কোনোভাবে পিছিয়ে থাকা যাবে না। আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা যারা স্টুডেন্ট বা ছেলেমেয়েরা আছো, তোমাদেরকে অনুরোধ করব
তোমরা তোমাদের জীবনের লক্ষ্য ঠিক করে সেই লক্ষ্য অর্জনের জন্য যা যা করা দরকার তোমরা করবে। লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হবে। অবশ্যই লেখাপড়ার মাধ্যমেই কিন্তু তোমাদের নিজের পরিবর্তন হবে, তোমার পরিবারের পরিবর্তন হবে, তোমার সমাজের পরিবর্তন হবে। আমি বিশ্বাস করি আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েরা একদিন অবশ্যই আমাদের সমাজকে আরও বেশি আলোকিত করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা করছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাকে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা বিষয় বলব যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। বিশ্ব পরিবর্তনের জন্য শিক্ষাই একমাত্র অস্ত্র যার মাধ্যমে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অবশ্যই আমাদের প্রিয় বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশকে পরিবর্তন করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আবার সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আমার জন্য, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রিয় মঞ্জুভাই, বজ্রশ্রেণীর মঞ্জুভাই চলে এসেছেন। আমি আসন গ্রহণ করার জন্য স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্জুভাই আমি এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উনি আমাদের সিলেটের একজন গর্বিত কৃতি সন্তান, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্যই ঢাকাতে সিলেট এসেছেন, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোহাম্মদ শামসুল ইসলাম, এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লন্ডনের অত্যন্ত পরিচিত মুখ সাপ্তাহিক বাংলা মিলের সম্পাদক এবং লন্ডনের যিনি বাংলাদেশিদের প্রমোট করার চেষ্টা করেন ভোজপুর মধ্যে জনাব আব্দুল করিম বনি, এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি ও শিক্ষক জনাব মামুন সুলতান, আমার সহকর্মী দৈনিক জালালের সিনিয়র রিপোর্টার ইকবাল মসজিদ, আমাদের চ্যানেল এসের গরু চিফ এবং মহিউদ্দিন মহিরু, আমাদের কবি সিদ্দিক আহমদ, শামসুর রহমানের সদস্য সচিব জনাব জিল্লুর রহমান, বাবি সন্ন্যাল এবং মোহন সহ আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সভাপতির একটি সুবিধা আছে, শুধু ধন্যবাদ জ্ঞাপন ছাড়া আর তেমন কিছু থাকে না। আমি আজকে অনুষ্ঠানের শুরুতে যখন আসছিলাম আমি কিছুটা সংখ্যায় ছিলাম, লোকজন দেখে যুগকে বলছিলাম শামসুর ফাউন্ডেশনের ব্যক্তিত্ব এত কম লোক হয় না, সভাপতির কারণে কি লোক সংখ্যা কম হলো কিনা। কিন্তু আমরা যত সময় করে গেছে আমরা দেখলাম যে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমাদের প্রভাব পড়ে গেছে। ওইটা আমরা মনে করি এই কৃতিত্ব শামসুর রহমান ফাউন্ডেশন, এই কৃতিত্ব জিল্লুর রহমানের, এই কৃতিত্ব সবিশেষ রাখবো। আমি কথা বেশি বাড়াবো না। আমরা জানি যে এখন বাসার মাস চলছে এবং এই বাসার মাসে আমরা এই যেই হলে বা যেই ভবনে দিয়েছি এই আমাদের মহান ভাষা আন্দোলনে এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের বিশাল ভূমিকা এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মূল বক্তব্যটি এসেছিল, মূল দাবিটি এসেছিল কিন্তু এই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে। ওই কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্পাদক আল ইসলাম সম্পাদক জনাব নুরুল হক
উর্দু কখনো বাংলা রাষ্ট্রভাষা হতে পারে না, 1947 আগস্টে ইংরেজি সম্পাদকীয় লিখেছে। আজকের এই দিনে আমরা মহান ভাষা শহীদদের গভীর সাথে স্মরণ করছি এবং সিলেটের যেসব ভাষা সংগ্রামী এই ভাষা আন্দোলনে অবদান রয়েছে তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে আমি আরেকজনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের মুক্তিযুদ্ধের সর্বদিনের বঙ্গবীর আতাউল গনি উসমানী। আপনারা জানেন আগামীকালকে ওনার 41তম মৃত্যুবার্ষিকী পালিত হবে এবং এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলন সংগ্রামে আমাদের বঙ্গবীরের অবদান আমরা আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা আজকে এই অনুষ্ঠানকে দাবি করতে চাই যে আমাদের বঙ্গবীর উসমানী সহ অন্যদের যাদের রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মূল্যায়ন করেন। আমি কথা বেশি বাড়াচ্ছি না। আজকে আমরা অনেক বক্তব্য শুনেছি, সুন্দর সুন্দর বক্তব্য শুনেছি, বিশেষ আজকে প্রধানমন্ত্রী এবং বিশেষ মানব সন্তান বক্তব্য তুলে ধরছে। আমরা সিলেটের কিন্তু শিক্ষাক্ষেত্রে একটি অবস্থান ছিল। আমরা যদি আগের শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থা আমরা দেখি যে সিলেট শিক্ষাক্ষেত্রে কিন্তু ক্রমশ পিছিয়ে যাচ্ছে। আমাদের এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, শিক্ষকের অভাব নেই, কিন্তু এই যে শিক্ষাক্ষেত্রে আমাদের যে অধগামিতা এটা কিন্তু আমাদেরকে অনেকটাই ভাবিয়ে তুলছে। আমরা আজকে আশা করবো এখানে আমি আমাদের আজকে যারা অভিভাবকরা এসেছেন বা সুধীমণ্ডলী এসেছেন আমাদের এদিকে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। দেখবেন আজকে যদি আমাদের এই যেসব শিক্ষা ছেলেমেয়েরা আছে, যদি আপনারা অভিভাবকরা ছেলেমেয়েদের গাইড না দেন, শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরকে কতটুকু অ্যাডভান্স করবে সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো আমরা আজকে আশা করব যে আপনারা যারা এসেছেন আমাদের সিলেটের যে অতীতের যে ঐতিহ্য আছে সেই অতীতের ঐতিহ্য কৃষ্টি কালচারকে ধারণ করে আপনাদের ছেলেমেয়েকে সেইভাবে ধারণ করবে। আজকে দেখেন আমরা যদি সেক্রেটারিয়েটের কথা বলি, আর এক সময় কিন্তু সিলেটের 23 জন জেলা প্রশাসক ছিলেন, কিন্তু আজকে সিলেটের একজন জেলা প্রশাসক আমরা পাবো কিনা সন্দেহ আছে। এই যে অবস্থা, এই অবস্থা থেকে আমাদের উত্তরণ নেব। পাশাপাশি আমাদের সিলেট শিক্ষা বোর্ডে যেমন ফলাফল প্রকাশিত, আমরা দেখি যে গণিত এবং ইংরেজিতে আমাদের যে শিক্ষার্থীদের যে দুর্বলতা, এই দুর্বলতা আমাদেরকে অনেকটা পিছিয়ে দিয়েছে। আমাদের সেদিকে অনুযোগ দেওয়া দরকার। আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আমি শামসুর রহমান ফাউন্ডেশনকে আমরা অনেক বেশি হয়েছি। শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সলিসুল আহমদ লন্ডনে থাকেন, ওনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে সদস্য সচিব গত 27টি বছর ধরে উনি যে বৃত্তিটা পরিচালনা করছেন এটা আমাদের জন্য আশার জন্য। আমরা গত বছর আপনারা জানেন যে আমাদের হল নিয়ে একটু সমস্যা হয়েছিল, যেখানে শিক্ষার্থী কিছুটা কমেছে। আমরা এবার আশা করবো আমাদের সন্তোষ সাহেব আছেন, আমাদের হলটা যাতে অগ্রগামী উচ্চ বিদ্যালয় করা যায় সেই বিষয়টি আমরা আপনি মাথায় রাখবেন। আর পাশাপাশি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের গরিবের একটি কথা বলেছেন যে টাইম এফিশিয়েন্ট কথা বলছেন। আমরা অনেক অনুষ্ঠান সময় মতো করতে পারি না। আমি আজকে কিছুটা আশঙ্কা ছিলাম যে আমার 3টার সময় আমার একটি প্রোগ্রাম আমার যে সম্পাদক আসবেন আমি এই প্রোগ্রাম তেমন করতে পারবো কিনা, কিন্তু এই যে 1.5 ঘন্টার মধ্যে আমরা প্রোগ্রামটা শেষ করে ফেললাম, এই জন্য আমাদের ধন্যবাদ। আমি আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের যে অনুপ্রাণিত করেছে শামসুর রহমান ফাউন্ডেশনের পাশে আপনারা সবসময় থাকবেন এবং ফাউন্ডেশনকে এগিয়ে নিতে আপনারা প্রয়োজনীয় পরামর্শ দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আমরা এখন পুরস্কার বিতরণের পালা। তার আগে স্টেজ থেকে আমি একটু অনুমতি নিতে চাচ্ছি। একজন শিক্ষার্থী নিজে ওর অনুভূতিটা ব্যক্ত করার জন্য আমাকে অনুরোধ করেছে। আপনারা যদি অনুমতি দেন একটা শিক্ষার্থী অনুভূতিটা ব্যক্ত করবে। আমি মংলাবাজারের পার একাডেমি স্টুডেন্ট লাবিব আল মাহমুদকে তার অনুভূতিটা ব্যক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। কোনো সামনে যাও, কোনো সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 26তম বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সকলকে এই বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি বৃত্তি লাভ করে খুবই আনন্দিত হয়েছি। আমি আগামীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই।
পরীক্ষার আয়োজন করার জন্য শামসুর রহমান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুভূতি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ লামিনা আল মাহমুদকে সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা এখন পুরস্কার বিতরণ করব। আমি সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের কাছ থেকে পুরস্কার নিবে ছাত্ররা। যার যার নাম ডাকবো তারা সামনে চলে আসবে। আমি প্রথমে যে গর্বিত একটি সন্তান প্রথম হয়েছে তার নামটা আমি ঘোষণা করছি। গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আফিফা মাহদিয়াকে প্রথম পুরস্কার নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। হাততালি দিয়ে আফিফা মাহদিয়া। আফিফা মাহদিয়া আবার প্রথম গ্রেডে বৃদ্ধি পেয়েছে জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বটেশ্বরের ছাত্র নুজাইফা হানিফ। আমাদের ডায়াস থেকে সার্টিফিকেট নিয়ে পুরস্কার নেবে। ডায়াস থেকে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তিয়াশা পাল। গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী লাবিবা হক নবী। বাংলাদেশ ব্যাংক স্কুলের ছাত্র মোহাম্মদ সাদিক বিন কামাল। সুনামগঞ্জের একটি ছাত্রী লিটল বার্ড একাডেমি জওহার উমামা। শিক্ষার্থীরা সার্টিফিকেটটা বের করে স্টেজে চলে যাবে। জওহার উমামা। কালেক্টরেট স্কুল হবিগঞ্জ প্রথম গ্রেডে বৃত্তি পেয়েছে মোহাম্মদ আহনাফ তাজওয়ার। বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সুনামগঞ্জ দীপ্তিমান দেবনাথ। সুনামগঞ্জের আরেকটি ছাত্র আলহাজ মাসুম মুনিয়ার সাহেব একাডেমি দেবশ্রী তালুকদার। প্রথম গ্রেডে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বটেশ্বর আরাফাত কায়েস। সিলেট সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় পালিবাগ সৈয়দ চ্যাটার্জি। ডাক্তার কিন্ডারগার্টেন সুনামগঞ্জ রোহান সরকার দিব্য। ফারিহা একাডেমি সুনামগঞ্জ চিন্ময় রায় মুক্ত। গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ মিরর ময়দান
ঐতিহ্য তালুকদার, ঐতিহ্য তালুকদার, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খালিঘাট অরিন্দম অধিকারী, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান অবিশ্রুতি সিনহা অন্বেষা, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ জিন্দাবাজার ফাতেহা বিনতে ইসলাম তানহা, স্টুডেন্টস হোম স্কুল জামতলা সিলেট মুমতাহিনা আলম, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান আরাধ্যা সরকার, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আহনাফ আবিদ, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান ইসমাত জাহান, স্টুডেন্ট কেয়ার কেজি এন্ড হাই স্কুল হবিগঞ্জ শ্রেয়া বৈষ্ণব রশ্মি, রাইটওয়ে স্কুল কুচালপাড়া পাঠানটুলা সিলেট তাসমিয়া আহমদ জারা, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ রিপ্র রায়, শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজ ফেন্সিগঞ্জ মাইশা জাহান ফাবিহা, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান দেবজিৎ গভর্নমেন্ট হেড, ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ সুরিবাজার নাজিম বিন রহিম, শামিমরে ডাক্তার শামিমরে আপনি দুই তিনজন না নিয়ে মধ্যে হইল কারণ আমি ইন্টারভিউ দিতে ডক্টর থাকবে হইলে তিনজন আইল তখন আমি দুইটা আমি সময় পাইব জানালিশা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় তাসিনুর রহমান তালুকদার, দি লিটল বার্ড একাডেমি সুনামগঞ্জ শামিম স্যার স্টেজ হোক শামিম স্যার এস এম তানভীর আহমদ শামিমরে ডাকো ব্লুবার্ড স্কুল এন্ড কলেজ মীরের ময়দান স্পর্শিয়া কর্মকার ওরগা, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কোটেশ্বর কাশফিয়া চৌধুরী, সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় কলেজ জান্নাত মুবাশশিরা চৌধুরী,
দ্বিতীয় গ্রেডে ফারিহা একাডেমি, আশরাফুল সাদাত রাবি। তৃতীয় গ্রেডে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আরিশা অরিন তিহামি। তৃতীয় গ্রেডে বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আখালিয়া সাকনিক রায় সোহম। ফারিহা একাডেমি চন্দ্রাদেব, শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল কেএমএ মাদ্রাসা পাঠানটুলা নুজহাত নূর। মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার হুমায়রা বিনতে গিয়াস। তহিরুন্নেসা চৌধুরী একাডেমি বিয়ানীবাজার শাহনাজ রহমান। মুকিতলা কৈলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলাপগঞ্জ নাদিহা নুসরাত মরিয়ম। স্টুডেন্ট হোম জামতলা সিলেট সারোয়া আফিফ রৌ। ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ সুমিত বাজার অদিতি ফাল্গুনি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনানিবাস মোহাম্মদ আব্দুল বারিন আব্দুল রাবিন। ড্যাফোডিল কিন্ডারগার্টেন সুনামগঞ্জ আফতাইয়া ফারহিন। রুকিয়া খাতুন লাইসিয়াম স্কুল বড়লেখা মৌলভীবাজার। অষ্টম শ্রেণী শুরু করিলাম। আমরা অষ্টম শুরু করতে যাচ্ছি। অষ্টমের গ্রেড ভিত্তিক শেষ প্রাইমারি যখন বিশেষ গ্রেড পরবর্তীতে দেওয়া হবে। বিশেষটা দিলাই বিশেষ 6টা আছে তাহলে বরাবর রেজাল্টটা দেখি। এই যে অষ্টম শ্রেণী রুকিয়া খাতুন লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজ সৌমিত্র দত্ত। বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আখালিয়া মোহাম্মদ ফারহান আরিফ খান। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জুহেল আল জামিল। সরকারি অতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় সুরাইয়া তাসনিম। সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় কলেজ পদমা সিনহা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ ফাউজিয়া আরিহা। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ জিন্দাবাজার শারমিন আক্তার সেতু। টেংরা মাধ্যমিক বিদ্যালয় জোয়ারাবাজার সুনামগঞ্জ জেসমিন আক্তার তুলি।
বর্ডার পাবলিক স্কুলের কলেজ আখালিয়া প্রত্যয় রায় দিয়ে দেন স্কলার শাহিদ কা আইমান আদিল দাইয়ান। আমরা অষ্টম শ্রেণী গ্রেড ভিত্তিক যারা শেষ হয়ে গেছে এখন সাধারণ গ্রেডে আমরা পঞ্চম শ্রেণী দেব। নাম কি নাম? ফাউজিয়া ফারিহা। ফাউজিয়া ফারিহা গ্রেড শেষ নেই, গ্রেড শেষ। গ্রেড ছিল না মাইলাই পুরস্কার না বলতাম। প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেডে যারা দ্বিতীয় গ্রেডে পেয়েছো তারা কেউ থাকলে স্টেজে চলে আসো। প্রথম গ্রেডে দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড কেউ যদি না পাও, এখন আমরা সাধারণ গ্রেডে বৃত্তি দেব, বৃত্তির অনুষ্ঠানে পুরস্কার দেব পঞ্চম শ্রেণী। যারা বৃত্তি পেয়েছো তারা জায়গায় জায়গায় বসে থাকো, প্রধান অতিথি সকলকে নিয়ে একটা গ্রুপ ছবি নেবে। গোল্ডেন ফিউচার একাডেমির আছে না অষ্টম শ্রেণীর কাজীদের গোল্ডেন ফিউচার নাম রাখছি, নাম না রাখলে আপনারা পরে সাধারণ পঞ্চম শ্রেণী কিশোরগঞ্জ ক্রিকেটের একাডেমি মোহাম্মদ ইয়াসমিন খানম আনিকা। ইয়াসমিন খানম আনিকা ওয়াইনগার্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাহির আফসান ওয়াইনগার্ড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নুজহাত ইসলাম মোহনা। ফারিহা জান্নাত সুমা ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল জৈন্তাপুর। ফাবিহা জান্নাত সুমা ফ্রেন্ডশিপ পাবলিক স্কুল জৈন্তাপুর। তাসফিয়া বেগম। মোহাম্মদ আব্দুল হাব কিন্ডারগার্টেন নুসরাত জাহান। আব্দুল হাব কিন্ডারগার্টেন নুসরাত জাহান। রাইফেল স্কুল চারপাড়া পাঠানটুলা। তাসমিয়া জাহান আহমদ জাগা। সানফা কিন্ডারগার্টেন মোগলাবাজার বনানী পালদিয়া। সানফা কিন্ডারগার্টেন মোগলাবাজার দক্ষিণ সুরমা। সাফওয়া জান্নাত যারা। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নিয়েছে। আমি একটা ছবি তুলতে ছাত্রী ধন্যবাদ। বগাইয়া মডেল একাডেমি মুমিনুল ইসলাম। ভক্তি দেবান্ত ইন্টারন্যাশনাল স্কুল কাজল শাহ সিলেট। চিরঞ্জীব শর্মা রুদ্র। লিটল বার্ড একাডেমি বালুইগ্রাম। মোহাম্মদ ফাইজা আক্তার মাহিয়া লিটল বার্ড একাডেমি।
কি নাম? আচ্ছা আপনি রাখুন নাম আপনার নামটা আচ্ছা আপনি বসেন নামটা কি নাম ওদিকে যাও বসেন আমরা লিটল বার একাডেমি বালিগ্রাম দক্ষিণ সুরমা আসানুর রহমান খান উস্তাদ ইন্ডিয়া কিশোর কেজি স্কুল বালাগঞ্জ তাহমিদ বিন আজমল উস্তাদ ইন্ডিয়া কিশোর কেজি স্কুল ইস্তেহাদুর রহমান নটরডেম স্কুল অ্যান্ড কলেজ শ্রীমঙ্গল রূপায়ণ দেশমুখ হাজি ইলাইসুর রহমান একাডেমি ইলাইগঞ্জ মাইশা ফেরদৌসি মাহি ব্রিলিয়ান্ট কেয়ার একাডেমি কুনানসর গোলাপগঞ্জ ফাতেমা জান্নাত ইকরা ব্রিলিয়ান্ট কেয়ার একাডেমি কুনানসর গোলাপগঞ্জ সায়রা বেগম কাজী জালালউদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজীটোলা মাইমুনা কামাল মিমি নয়াগ্রাম 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় বিহারীবাজার আনিশা জাহান নওশীন শাহজালাল ইসলামী একাডেমি সুনামগঞ্জ রাইনুমা আহমদ নাবিলা শিলাডহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কোম্পানিগঞ্জ মাসুমা জান্নাত শিলাডহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কোম্পানিগঞ্জ মোহাম্মদ লায়েক আহমদ হিরোচাঁদ ক্রিকেটের একাডেমি ফেন্সুগঞ্জ রাহা নওয়াল আঙ্গারজু সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়েঙ্গা কামিল আক্তার মিম একটিভ কিন্ডারগার্টেন বৈরাগী বাজার তাহমিদ আহমদ সাইদ অক্সফোর্ড মডেল স্কুল টুকের বাজার আঞ্জুমান মীর জাওরা স্কলার্স একাডেমি মোহাম্মদ মাহি আক্তার তালিশা স্কলার্স মডেল স্কুল খানাইঘাট তাওহিদুল এনাম রিসান চয়েস একাডেমি 36 ফেন্সুগঞ্জ সুরাইয়া আক্তার মৌ চয়েস একাডেমি 36 ফেন্সুগঞ্জ আঞ্জুমান আক্তার এলপি গ্রিনপাহাড় প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় লক্ষ্যনগর গোলাপগঞ্জ আশরাফুল ইসলাম স্বাগত এলপি গ্রিনপাহাড় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় লক্ষ্যনগর সাইদিয়া আক্তার মৌরিন গোল্ডেন ফিউচার একাডেমি অ্যান্ড হাই স্কুল শিলাম মাসুদা জাহান বাগমারা চিলড্রেন একাডেমি ফেন্সুগঞ্জ রাজ আহমদ বাগমারা আইডিয়াল চিলড্রেন একাডেমি মীর হোসেন সাব্বির গ্লোবাল কিন্ডারগার্টেন খাটালতলি বড়লেখা তানজিমা ইসলাম গ্লোবাল কিন্ডারগার্টেন খাটালতলি ফারিহা ইসলাম তোয়াকুল কিন্ডারগার্টেন আদিয়া আফরিন জুমি গোয়েঙ্গাট বেগম রুকিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিবেল বাজার আসমা সুলতানা দিনা বেগম রুকিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিবেল বাজার তাবাসসুম আলী ইবা আল হেরা একাডেমি সিবেল বাজার হানিফা ফেরদৌস উদয়ন কিন্ডারগার্টেন
and Junior Girls School, Tushi Sutrodor, Sunrise Brigade School, Kanaiga, Muhammad Asma Khanum Rumi, Iqbal Academy Muglabazar Dakshin Surma, Labib Al Mahmud, Iqbal Academy Muglabazar Dakshin Surma, Yasin Shah, Shahjalan Model School, Mehjabin Islam, Jagannathpur Nursery School, Mariam Islam Manha, Jagannathpur Nursery School, Maisha Islam, Sikandar Ali Memorial Kindergarten, Muntasir Rahman Nahim, অষ্টম শ্রেণী যারা সাধারণ জ্ঞানে বৃদ্ধি পেয়েছে তাদের নাম ঘোষণা করছি। কিশোর কলিং ক্রিকেটের একাডেমি, বিউটি পাত্র, শাহজালাল আইডিয়াল একাডেমি মুগলাবাজার, ইসরাত জাহান শুভা, শাহজালাল আইডিয়াল একাডেমি মুগলাবাজার, ফাহমিদা আক্তার রাইয়ান, শুভা, রাইটওয়ে স্কুল কুচারপাড়া, তন্নি তালুকদার জুই, রাইটওয়ে স্কুল কুচারপাড়া, পাঠানটুলা সিলেট, ইয়াজুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ফাইজা জান্নাত, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ইখতাসুজ্জামান তৌফিক, বগাইয়া হাওর মডেল একাডেমি, মোহাম্মদ মামুনুর রশিদ, বগাইয়া হাওর মডেল একাডেমি, সামিউল ইসলাম, মাস্টারবাড়ি ক্রিকেটের একাডেমি, নুসরাত জাহান, মাস্টারবাড়ি ক্রিকেটের একাডেমি, মনির ফরাজি, হাজি ইলাইসুর রহমান একাডেমি, ইলাইগঞ্জ দক্ষিণ সুরমা, ফাতেহা আক্তার তানজিম, ফাতেহা আক্তার তানজিনা, ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ মিলের ময়দান, দেশমিতা পাল, বালাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, প্রত্যাশা রায় রূপা, তরিহুন্নেসা চৌধুরী একাডেমি, বিয়ানীবাজার, ফারজানা আহমেদ, তরিহুন্নেসা চৌধুরী একাডেমি, আনিশা আক্তার, তরিহুন্নেসা চৌধুরী একাডেমি, আরমানা আহমেদ মাসিয়া, উদয়ন কিন্ডারগার্টেন জুনিয়র গার্লস স্কুল, নুসরাত সামিয়া নোহা, আলহেলা একাডেমি, ফাতেহা আক্তার নাবিহা, বেগম রুকিয়া গার্লস স্কুল এন্ড কলেজ শিবের বাজার, কলি বেগম রুকিয়া গার্লস স্কুল এন্ড কলেজ শিবের বাজার, সুহানা আক্তার, এলপি গ্রিন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় লক্ষ্যনগর মুলাফগঞ্জ, সুমাইয়া বেগম, এলপি গ্রিন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় লক্ষ্যনগর মুলাফগঞ্জ, তৌহিদুল ইসলাম আমির,
ইকবাল একাডেমি মূল্যবাজার দক্ষিণ সুরমা সিনথিয়া জান্নাত জিনাল। ইকবাল একাডেমি মূল্যবাজার দক্ষিণ সুরমা তাসমিয়া আরফিন তাইবা। হিরোচাঁদ ক্রিকেটের একাডেমি ফেন্সুমন ফাতেমা জান্নাত। হিরোচাঁদ ক্রিকেটের একাডেমি ফেন্সুমন নুসরাত জাহান ফাইজা। গোল্ডেন ফিউচার একাডেমি অ্যান্ড হাই স্কুল শিলাম দক্ষিণ সুরমা খাদিজা জাহান। পরে এসেছে অথচ পুরস্কার পাননি না, কেউ থাকবে হাত তুলে দিতে পারে। পরে এসেছেন কিন্তু পুরস্কার পাননি, স্টেজে চলে আসেন। তোমার সেটা মনে হয় আমার লাগছে আচ্ছা নি নিশ্চয় নিশ্চয় আপনার প্রথম গ্রেডে পাইছি কোন ক্লাস 5 কোন স্কুল নিউবাড়ি গ্রেডভিত্তিক বৃদ্ধি পেয়েছে সাধারণ গ্রেড অথবা গ্রেডভিত্তিক কেউ থাকলে চলে আসো। একটা গ্রুপ ছবি তুললাই, যারা স্টুডেন্ট আছো সামনে চলে আসো, পুরস্কার নিয়ে সামনে চলে আসো। আমরা প্রধান অতিথির সাথে একটা গ্রুপ ছবি নেব। বাকি যারা আসো চলে আসো। ভাই মোবাইলটা নিয়ে একটু পিছনে আসেন একটু মোবাইলটা নিয়ে একটু পিছনে আসেন ভাই।
লবিব